আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি আপনার এখানে যে ওয়াক্তের নামাজের এখন সময় হয়েছে সেই ওয়াক্তের নামাজটি পড়ে নিয়েছেন। আর যারা এখন সেই ওয়াক্তের নামাজটি পড়েননি, আশা করি আপনি পড়ে নেবেন। কথা বলবো বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে। ইটালির সময় রাত 2:30টায় শুরু হতে যাচ্ছে সুপার এইটের প্রথম ম্যাচ, মানে বাংলাদেশের সুপার এইটের প্রথম ম্যাচ। গতকালকে তো ম্যাচ হয়ে গেছে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, সেখানে ওয়েস্ট ইন্ডিজ পরাজিত হয়েছে ইংল্যান্ডের কাছে। আজকে ইটালির সময় রাত 2:30টায় বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ। কথা বলবো এটা নিয়ে। দেখেন, বাংলাদেশ টপ অর্ডার যথারীতি আপনার ফেল করছে। লাস্ট সবগুলা ম্যাচেই টপ অর্ডার তানজিম তামিম কিংবা লিটন কুমার দাস কিংবা শান্ত, তিনজনের একজনও রান করতে পারতেছে না। লিটন দাস একটা ম্যাচে 36 করছিল, 38 না 39 বলে, 94 স্ট্রাইক রেটে। এনিওয়ে একটা রান করছিল, তারপরে আর কোনো রান কিন্তু সে ওইভাবে করতে পারে নাই। তো যেই পরিস্থিতিতে বাংলাদেশ এই মুহূর্তে আছে, সেই পরিস্থিতিতে বাংলাদেশ কতটুকু স্কোর করতে পারবে, কতটুকু টার্গেট অস্ট্রেলিয়াকে দিতে পারবে, এটা নিয়ে অনেক বড় একটা মানে কি বলে দ্বিধাদ্বন্দ্বে আমি আছি। তবে কি করতে হবে জিতার জন্য, সেটা নিয়ে আলোচনা করব। দেখেন, বাংলাদেশ দল আজকে যদি জিততে চায়, সর্বপ্রথম একটা চেঞ্জ আনা দরকার বাংলাদেশ একাদশে। সেটা কি হতে পারে? টপ অর্ডার যেভাবে আছে ভাই, আমাদের তো অপশন নাই। আর আমাদের এখানে অপশন নাই, এনামুল হক বিজয়ও নাই, তামিম ইকবালও নাই। তাহলে কি করতে হবে? যারা আছে তারাই ভালো। মানে যারা আছে, সৌম্য সরকার তার চাইতে মানে খারাপ, তানজিদ তামিমের চাইতে সৌম্য সরকার আরো বেশি খারাপ। সুতরাং তাদেরকে রাখো, আর কিছু করার নেই। যা আছে তাই তো, যা আনছো হাতিয়ার যুদ্ধে, তা নিয়ে তোমাকে মোকাবেলা করতে হবে। সুতরাং আপনার টপ অর্ডার যেভাবে আছে তারাই থাকুক, কিন্তু আপনার লোয়ার অর্ডারে এই যে জাকির আলী অনিক ফর্মে নাই। তার চাইতে বড় কথা হচ্ছে তার ব্যাটিং। আপনার টেকনিক্যালের সাইড যদি আমি দেখি, খুবই ভয়ঙ্কর ভাবে বাজে, মানে কল্পনার বাইরে বাজে। একটা ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে হলে তার যে ধরনের টেকনিক জানা দরকার, টেকনিক্যালি যতটুকু সে ভালো হওয়া উচিত ছিল, তার ধারে কাছে সে নাই। কারণ নেপালের স্পিন বলে যেভাবে সে নাচছে, মানে কি বলে, বল বুঝতেছে না কোনটা দুসরা মারতেছে, কোনটা টপ স্পিন করতেছে, কোনটা লেগ ব্রেক করে বল বেরিয়ে যাবে, কোনটা অফ ব্রেক হয়ে তার ভিতরে আসবে, সে এটাই বুঝতেছে না। এভাবে আপনি ইন্টারন্যাশনাল লেভেলে সার্ভাইভ করতে পারবেন না। কারণ আপনি যদি বল ছাড়ে, যখন ওইভাবে যদি আপনি না খেয়াল করেন বলটা কি বল ছাড়তেছে, সে আপনি না ধরতে পারলে আপনি বল পড়ার পরে আপনি ব্যাটে বল লাগাতে পারবেন না। এটা অস্বাভাবিক ব্যাপার, এটা ইম্পসিবল টোটালি। এনিওয়ে, জাকির আলী অনিকের পরিবর্তে আমি আশা করব কি বলে মাহাদি হাসান, যে স্পিন বল করে, অফ ব্রেক বল করে, প্লাস তার ব্যাটিংটা মোটামুটি ভালো। বিপিএল আমি দেখছিলাম যে মোটামুটি রান করছে। তাকেও যদি রাখা যায়, আমার মনে হয় কিছুটা ব্যাটিং সাইডও স্ট্রং হবে আর বোলিং সাইড তো হবেই। আর আজকে যেহেতু এই এমন একটা পিচে খেলা হচ্ছে, এটা অনেক বেশি হাই স্কোর রান হবে না, আবার খুব বেশি লো স্কোর রান হবে না। ঠিক আছে, যারা অনেকে বলতেছেন যে এটাতে লো স্কোর রানিং এনাফ, না ভাই, গত ম্যাচে দেখছেন ভালো রান হয়েছে। সুতরাং বাংলাদেশ দলের যে স্ট্রেংথ আছে সেটা হচ্ছে বোলিং লাইনে আমাদের যথেষ্ট পরিমাণে স্ট্রেংথ আছে। আমার মনে হয় যে সাউন্ড আপনারা ক্লিয়ার শুনতেছেন না, মাইক্রোফোনটা এই জন্য কাছে ধরে নিলাম, বিকজ আমার পাশে কাজ করতেছে সম্ভবত, যার কারণে সাউন্ড আসতেছে। এখন সাউন্ডটা ক্লিয়ার। বাংলাদেশ দলের যে স্ট্রেংথ সেটা হচ্ছে বাংলাদেশ দলের বোলিং লাইন আপ। মোস্তাফিজ এই উইকেটে তার 100% দিতে পারবে সে, এবং সে এত বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে আজকে, আপনারা কল্পনাই করতে পারবেন না এই পিচের জন্য মুস্তাফিজ কতটা কি বলে আইডল, একেবারে পারফেক্ট কম্বিনেশন এই পিচের জন্য। সে যেভাবে কাটার দিতে চাইবে, ঠিক সেভাবে কাটারগুলো তার দিতে পারবে সে, এবং সেগুলো কাজ করবে, ব্যাটসম্যান লাগাইতে পারবে না। যেমন নেপাল 19 নম্বর ওভারে এসে সে মেডিন উইকেট পাইছে নেপালের বিরুদ্ধে। হয়তো মেডিন পাবে না, 4 ওভারে সে 7 রান দিবে না, তবে 4 ওভারে 20 রানের নিচে সে দিবে। 4 ওভারে 20 রানের নিচে সে দিবে, এমন একটা কনফিডেন্ট আমার আছে আমার মুস্তাফিজের সম্বন্ধে। এনিওয়ে, বাংলাদেশ যেহেতু বোলিং স্ট্রেংথ ভালো, টপ অর্ডার ব্যর্থ হচ্ছে,
বাংলাদেশ তাদের সাথে একটা স্কোর যদি দাঁড় করাতে পারে, প্রথমেই ব্যাট করে আপনার 160 কিংবা 170, আমার মনে হয় যে এই উইকেটের জন্য পারফেক্ট। 160 প্লাস স্কোর বাংলাদেশের জন্য পারফেক্ট, এবং বাংলাদেশের বোলিং লাইন আপের জন্য মানে ভালো হবে যে একটা স্কোর পেলো, পুঁজি পেলো, যে 160 রান 170 রান মোটামুটি হাতে আছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ প্রথম দিকের ব্যাটসম্যানরা যদি 2-3 জনের টপ অর্ডার থেকে যদি অন্তত একটা ব্যাটসম্যান যদি রান করতে পারে, 20-30 রান করতে পারে, তারপরে টপ মিডল অর্ডার আছে, লোয়ার অর্ডার মিডল অর্ডারের তাহিদ হৃদয় আছে, মাহমুদুল্লাহ আছে, কি বলে সাকিব আল হাসান আছে। এই 3টে ব্যাটসম্যানের থেকে 2টা ব্যাটসম্যান কিংবা একটা ব্যাটসম্যান যদি আপনার 50 মেরে দিতে পারে, তাহলে কিন্তু আপনার রান মোটামুটি এই দেখেন, প্রথম মিডল অর্ডার টপ অর্ডারে যদি 30 রান করে, আর মিডল অর্ডার থেকে যদি একটা 50 করে 80 রান হয়ে যায়। আর এমনিতে তো 20-30 রান তো অন্যরা করবে। আর যদি লোয়ার অর্ডারে আইসা যদি আপনার 4-5 করে মোটামুটি একটা রান করে দেওয়া যায়, তাহলে 160 রান হয়ে যায়, কিন্তু খুব বেশি কঠিন কাজ না। সুতরাং বাংলাদেশ যদি দেখে শুনে খেলে, আপনার কি বলে পাওয়ার প্লেতে বাংলাদেশ যদি উইকেট কম হারায়, 6 ওভারে বাংলাদেশ যদি 40 রানও করে, উইকেট যদি ধরে রাখতে পারে, একটা যায় বা ম্যাক্সিমাম 2টা যায়, বাংলাদেশ কিন্তু 160 রান করতে পারে, নির্দ্বিধায় করতে পারে, ইজিলি করতে পারে, তেমন কঠিন কোনো কিছুই না। ঠিক আছে, 160 রান করতে পারলে বাংলাদেশের যে বোলিং অ্যাটাক আছে, সেই অ্যাটাকে আপনার তাদেরকে প্রথম 5-6 ওভারে, 6 ওভার তো পাওয়ার প্লে, 6 ওভারে যদি আপনার 40-এর নিচে রাখা যায়, উইকেট যদি 3টা নেওয়া যায়, বা 50-এর নিচে রাখা যায়, উইকেট যদি 3টা নেওয়া যায়, ওরা কিন্তু আপনার ব্যাকফুটে চলে যাবে। বিশেষ করে অস্ট্রেলিয়ার টপ অর্ডার কিন্তু একটানা আপনার 3টা ব্যাটসম্যান কিন্তু আপনার কি বলে লেফট হ্যান্ড, হ্যাঁ, বাহাতি। বাহাতির জন্য যদি আপনি ডানহাতি অফ ব্রেক বল করেন, তাদের জন্য কিন্তু ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। বাংলাদেশের বোলাররা তাদের জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। আপনি দেখেন, অফ ব্রেক বোলার আছে মাহমুদুল্লাহ রিয়াদ, আর জাকির আলী অনিকের পরিবর্তে আমি যেটা বললাম মাহাদি হাসান যদি ঢুকে, সে কিন্তু পাওয়ার প্লেতে বল করতে পারে, এবং পাওয়ার প্লেতে ভালো বল করে, ইকোনমি বল করে সে। সুতরাং মাহমুদুল্লাহ রিয়াদ প্লাস আই থিঙ্ক শান্ত এতটা রিস্ক নেবে না মাহমুদুল্লাহ রিয়াদকে আপনার পাওয়ার প্লেতে বল করার রিস্ক নিবে না, আর রিস্ক নেওয়াটা ঠিক হবে না, যেহেতু আপনার মাহাদি হাসান খেলে। মাহাদি হাসান যদি না খেলে, সেক্ষেত্রে আপনার রিস্ক নিতে হবে, একটা অফ ব্রেক বলার শুরুতেই লাগানো উচিত, যেহেতু তাদের লেফট হ্যান্ড ব্যাটসম্যান 3টা ব্যাটসম্যান আছে। সুতরাং মাহাদি হাসান যদি একাদশে থাকে, মাহাদি হাসানকে পাওয়ার প্লেতে শুরুতেই বল করা উচিত। দেখেন, শুরুতে যদি একটু চাপে রাখতে পারে, তাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। পরবর্তীতে পেসার তো আছেই, তাসকিন আছে, আপনার কি বলে তানজিব সাকিব আছে, তারপর মুস্তাফিজ তো আমাদের ক্যাচ বলার, এগুলো তো ক্যাচ বলার। মুস্তাফিজ আপনার ডেথ ওভারের জন্য কতটা ভয়ঙ্কর আপনি দেখেন, আজকেও আপনারা দেখবেন মুস্তাফিজ যে কতটা ভয়ঙ্কর হইতে পারে ডেথ ওভারের জন্য। আপনার যদি মুস্তাফিজের 3 ওভার যদি রাখে, 15 ওভারের পরের জন্য সবচাইতে কার্যকরী হবে। 3 ওভারে সে রান দেবে 10 রান, আপনি দেখেন। এনিওয়ে, বাংলাদেশ যদি আগে ব্যাট করে এই রানটা করতে পারে ভালো। আর যদি অস্ট্রেলিয়া আগে ব্যাট করে, অস্ট্রেলিয়াকে যদি 150-র নিচে না রাখতে পারে, বাংলাদেশ পারবে না, কারণ বাংলাদেশের ব্যাটিং লাইন আপ একেবারেই বাজে। শুরুতেই মিডল অর্ডার আর মিডল অর্ডার লোয়ার অর্ডার মিলে আপনার কতটুকু রান করবে। সুতরাং বাংলাদেশের উচিত হবে, যদি অস্ট্রেলিয়া আগে ব্যাট করে, সেক্ষেত্রে 150 রানের নিচে তাদেরকে রাখার। 150 রানের নিচে যদি রাখতে পারে, সেই ক্ষেত্রে বাংলাদেশ মিডল অর্ডার টপ অর্ডার যদি একটা ব্যাটসম্যান দাঁড়াতে পারে, আর মিডল অর্ডার দেখে আপনার সেখানে স্কোরটা করতে পারবে। তবে 150-এর বেশি যদি করে ফেলে, বাংলাদেশ শুরুতেই আপনার ওই যে কি করবে, হিট করতে যাবে। হিট করতে গেলে, যেহেতু ওরা ফর্মে নাই, নাজমুল শান্ত বলেন, লিটন দাস বলেন, কি বলে তানজিদ তামিম বলেন, যেহেতু ফর্মে নাই, উইকেট দিয়ে আসবে। আর উইকেট থ্রো করে আসলে আপনার মিডল অর্ডাররা এই ম্যাচ টাইনা নিয়ে বের করা অনেক কষ্ট হয়ে যাবে। সবচাইতে বড় কথা হচ্ছে, বল খাওয়া যাবে না। বাংলাদেশের টপ অর্ডাররা তো ফর্মে নাই, কিন্তু আরেকটা বেশি খারাপ দোষ করে আসে, সেটা হচ্ছে বল খাইয়ে ফেলে অনেক। দেখা যায় 10 বল খাইয়া 3 রান করে, সেটা পরবর্তী ব্যাটসম্যানের জন্য আরো বেশি প্রেসার হয়ে যায়। আমার মনে হয় বাংলাদেশ যদি প্ল্যান মোতাবেক খেলে, আজকে জিতবে। আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।